হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো আছি, একটু খারাপ আছি। যাই হোক, তো সকাল সকাল আমি ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এখনো কাঁথার ভেতরে। কেন কি? আমার ভীষণ ঠান্ডা লাগছে, আর আমি শ্যাম্পু করেছি মাথায়, তো তাই ভাবছিলাম যাতে ঠান্ডাটা পুরোপুরি না লাগে, তাই জন্য ফাঁকিবাজির জন্য আমি কাঁথার ভিতরে এখন ঢুকে বসে আছি। অ্যাকচুয়ালি সেইভাবে সকালে কিছু কাজ নেই আমার, তাই জন্য। আর আমি একটু পরে যাব হচ্ছে বাবার বাড়ি, দরকার আছে তাই। তো চলো, সারাদিনের কি প্রোগ্রাম, কি করছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ডাব খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে প্রতিনিয়ত ডাব খাওয়ার ক্ষমতা থাকে না। কারণ হচ্ছে ডাবের দাম এখন খুব চড়া, সত্যিকারের। মানে একদিনের বেশি দুদিন খেলেই অবস্থা খারাপ। রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। তো চলো বেরোনো যাক। এখন বাজে প্রায় 10:30। স্পন্ডির ব্যথাটা খুবই বেড়েছে, তো তাই জন্য আমি না ঘানি থেকে সর্ষের তেল কিনলাম একা ফার্স্ট টাইম। তো সর্ষের তেল কিনে এবার যাব হচ্ছে বাবার বাড়িতে, আর দিদাকে বা আমার মাকে বলবো একটু পিঠে তেল মালিশ করে দিতে, সেই ছোটোবেলার মতো। তো তাই ঘানির সর্ষের তেল কিনে চলে আসলাম বাবার বাড়িতে। আর সকালবেলার ব্রেকফাস্টে দিয়ে দিল মা বরবটি আলু ভাজা আর লাউ ঘন্ট, সঙ্গে রুটি। মাঝে মাঝে মায়ের হাতের খাবার খেতে বেশ ভালোই লাগে। মাঝে মাঝে কেন, সবসময়ই ভালো লাগে। নিজের রান্না আর ভালো লাগে না একটা টাইমের পর। এরপর এই বাড়ির সামনেই দেখেছিলাম যে মাছওয়ালা এসেছিল, তো মাকে বললাম যে চলো গিয়ে মাছ কিনি। তো সেখানেই চলে এসেছিলাম মাছ কিনতে। আর অনেক রকমের মাছ নিয়ে বসেছিল, তবে একটাই প্রবলেম এনার, যে মাছ কুটে দেবে না, আর আমি কিন্তু মাছ কাটতে পারি না। তো তা হলেও কি, মাছগুলো পছন্দের মাছ ছিল, তাই জন্য নিতে হলো। এই পুঁটি মাছ নিয়েছিলাম আর কই মাছ নিয়েছিলাম। খুব পছন্দের না হলেও অনেক দিন পর পেলাম, আর টাটকা ছিল মাছগুলো, তাই কিনতে ইচ্ছা হলো। মাকে বললাম চলো গিয়ে মাছগুলো কিনি। তো পেয়ে গেছিলাম রিজনেবল প্রাইসে, নিয়েও নিলাম। এবার কথাটা হচ্ছে বাড়িতে গিয়ে কে মাছ কুটবে। উনি আবার কি বলছে যে মাছওয়ালা, আমি দাম কম দিচ্ছি একটু, কিন্তু মাছ আমি কুটে দিতে পারবো না। এ কি কোনো কথা বলো তো? দাম কম দেবে কিন্তু মাছ কুটে দেবে না। আর মাছ কুটতে তো প্রচুর টাইম লাগে। আগেকার দিনের মানুষের মতন কি এত টাইম আছে আজকালকার এই ব্যস্ত জীবনে? বোঝে না এরা। তো যাই হোক, আমার ইচ্ছা হয়েছে বলে মাও সাই দিল। নিয়েছি আমি মাছগুলো, আর মাছগুলো নিয়ে মাকে আমি বললাম যে তুমি একটু কিছু ব্যবস্থা করে দাও। তো তোমরা তো জানো মা মাই হয়, তো মেয়ের খেতে ইচ্ছা করেছে, সে কি কখনো না করবে? তো অনেকক্ষণ ধরে বসে বসে মাকে এই মাছগুলো কিন্তু কুটতে হবে। মা কিন্তু একদমই পছন্দ করে না ছোট ছোট মাছ কুটতে, এর জন্য বাবাও মাছ আনা কিন্তু বন্ধ করে দিয়েছে ছোট মাছ, মায়ের ভয়ে। যদি কুটে নিয়ে আসে তবেই আনবে বাড়িতে, না হলে কিন্তু নিয়ে আসা যাবে না, এটা স্ট্রিক্টলি বারণ করা হয়েছে। আর এদিকে দেখো আমার ঠ্যাংটা দেখাচ্ছি, ঠ্যাংটা দেখানোর কোনো কারণ ছিল না, কারণ হচ্ছে ক্যামেরাটা একটু নড়ে গেছে। যাই হোক, সেটা ইগনোর করে দিও। আর এখন আমি দেখো মার সঙ্গে এখন দাঁড়িয়ে রয়েছি মাছের জায়গায়, আর ওকে বারবার করে বলছি মাছটা কুটে দিতে, সেই কুটলোই না জানো। এই দেখো এবার বাড়িতে চলে এসেছি, দিদার সঙ্গে একটু বকবক করছিলাম। দিদা কাটছিল সবজি আর মা কাটছিল হচ্ছে মাছ। আর এই দিকে এই যে আমাদের মিনিটা যা জ্বালাচ্ছিল, ওকে বারবার করে আমি যতবার নিয়ে যাচ্ছি ও ততবার মার কাছে ম্যাও 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 করতে করতে এসছে। ওর কিন্তু পেট ভর্তি, ভেবো না ও কিছু খায়নি, তা সত্ত্বেও এরকম লোভীপনা করে জানো তো। মানে কি বলবো, ছোচা হয়ে গেছে ও। তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমি কোথায় আছি। এখন আছি হচ্ছে আমার বাবার বাড়িতে। এই পেছনে যে ফ্রেমটা দেখতে পাচ্ছ কাঠের, এই ফ্রেমটাতে বাবা হচ্ছে শাড়ি পেইন্ট করে। তো যাই হোক, যখন কাজ হয় তখন এটা ইউজ হয়, আদারওয়াইজ এটা ইউজ হয় না। আর আমি এখানে এসছি আর এতক্ষণ আছি এই কারণে আমার গা হাত পা ভীষণ ব্যথা স্পন্ডির জন্য। তো একটুখানি ওই ঘানি থেকে সর্ষের তেল কিনেছিলাম, ওই সে তেল দিয়ে একটু মালিশ করতেই এসছি। বাড়িতে তো কেউ মালিশ করবার নেই, তো তাই জন্য
দিদা একটুখানি গায়ে তেলটা একটু ডলে দিল, হালকা হাতেই ডলে দিল। তো আরাম পেয়েছি তো খুব ভালো কথা, কিন্তু তারপরেও আমার শরীর ভালো নেই এই কারণে যে আবারও পেটে একটু গন্ডগোল দেখা দিয়েছে। সকালবেলা ডাব খেয়েছি, ডাব খাওয়ার পরেও সেটা ঠিক হয়নি, শরীরের গন্ডগোলটা দেখা তো দিয়েছে। এই পেটের কি গন্ডগোল হয়েছে আমি বুঝতে পারছি না, জানি না, আর বোধহয় বেশি দিন আমি নেই, বুঝলে তো তোমাদের মাঝে। তো যাই হোক, তো আমি এখন বসে রয়েছি। মা বললো যে দুপুরের খাবারটা খেয়েই যেতে। জয়দীপকে বলেছি এখানে আসতে আর আমাকে রিয়ার ঠিকানায় পৌঁছে যেতে। ও দুপুরের লাঞ্চটা এখানটাই করে নিতে বলেছে মা, তাই জন্য ওকে আসতে বলেছি। তো চলো দেখা যাক কি হয় না হয়। আমি চলে এসেছি রিয়ার ঠিকানায়। মাঝে লাঞ্চটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আমার ফোনটা একটু চার্জে ছিল, প্লাস হচ্ছে চার্জের পর আমার ফোন এসেছিলো, বড় মাসির সঙ্গে মা কথা বলছিল। তো যাই হোক, রিয়ার ঠিকানায় একটা নতুন জিনিস নিয়ে এসেছি। রিয়ার ঠিকানার জন্য নতুন, কিন্তু আমার কাছে অনেকটা দামি জিনিস, আমার খুব প্রিয় একটা জিনিস নিয়ে এসেছি। অনেক দিন ধরে পড়েছিল আমার বাবার বাড়িতে। দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ, হ্যাঁ গিটার। এই গিটার সময় চলে যায় নদীর স্রোতের বয়। হ্যাঁ, সময় তো চলে গেছে, সেই ইচ্ছে পূরণটা কি আর কোনোদিনও হবে? করতে কি পারবো জানি না কিছু। এই গিটার শেখার কি ইচ্ছা একটা টাইমে ছিল, এখনও ইচ্ছা আছে, কিন্তু সত্যি কথা বলতে কি আমার কপালটা এতটাই খারাপ যে প্রপার টিচার আমি পেলাম না, সত্যিই পাইনি। একজনকে পেয়েছিলাম, সে তো বাহানা দেখিয়ে চলে গেছে। যাই হোক, তারপরে আর খোঁজার চেষ্টা হয়নি, বয়সও বেড়েছে, একটা লজ্জা ভাবও চলে এসছে। জানি শেখার কোনো বয়স হয় না, কিন্তু তারপরেও প্রত্যেকটা কাজে ব্যস্ততার মাঝে তারপরে তো বিয়েই হয়ে গেল, ছেড়েই দাও। তো মেয়েদের বিয়ে হয়ে গেলে তো অনেক স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়, সেটাও দিতে হয়েছে। তবে আমার বর কোনোদিনও বলেনি যে স্বপ্ন জলাঞ্জলি দিতে। এতক্ষণ ধরে আমার স্বপ্নের এই জিনিসটাকে পরিষ্কার করছিলাম, কিন্তু পরিষ্কার করলে কি হবে, এখানে দুটো স্ট্রিম তো ছিঁড়েই গেছে। এটা আমাদের বাড়ির বিড়ালের কীর্তি, তো এটাকে সারাতে দিতে হবে, তারপরে দেখা যাবে। শীতকাল চলে এসেছে আর আমার পুড়ে মিটে ধরেছে, মানে প্রায় সময়ই এখন শুয়ে বসে কাটাতে হচ্ছে। মানে কাজ আছে কিন্তু তাও করতে ইচ্ছা করছে না, এরকম শরীরটা পুরো ঝিমিয়ে পড়েছে, শরীরটাও ভালো নেই, তাই জন্যই কুড়ে নিতে হয়তো ধরেছে। মানে গা হাত পা নাড়াতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি। কিন্তু সারাক্ষণ শুয়ে থাকতে একটা কোমরও ব্যথা করছে, পাও ব্যথা করছে। দেখো ঘরের কি বাজে অবস্থা, তারপরেও যেন আমার কিছুই করতে ইচ্ছা করছে না। কিন্তু না, নিজেকে এবার হাঁটতে চলতে একটা মানুষ করতে হবে। আমি একটা অমানুষ হয়ে গেছি, আমি সেটা নিজেই বলছি। কেন কি আমার শরীরের সেই জোশ, সেই যে ছটফটে ব্যাপারটা, সেটা চলে যাচ্ছে মনে হচ্ছে আস্তে আস্তে। কিন্তু সেটাকে আবার ফিরিয়ে আসতে হবে না, ফিরিয়ে আনতে হবে। যাই হোক, মিস্টেক। তো নিজেই হচ্ছে জ্ঞান পাপি, আর নিজেই সব কিছুই করি না, কি বলবো। তো আমি এই কয়েকদিন ধরেই ভাবছি যে বিছানার এইগুলো সব পরিষ্কার করে তারপর বিছানাটা ঠিকঠাক করব, কিন্তু আর হয়ে উঠছে না, কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, আগে একটুখানি এই ঘর দোরগুলো পরিষ্কার করে, আমার একদম ভালো লাগছে, নোংরা করে থাকতে ইচ্ছা করে না, কিন্তু জোরও পাচ্ছি না। দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার হাইও উঠছে, মানে শুধুই মনে হচ্ছে শুয়ে থাকি। এখন বাজে প্রায়, দাঁড়াও দেখছি কটা বাজে, দেখতে পাচ্ছি না, এখন বাজে প্রায় 4টে। তো এখন একটু উঠি, গাছপালাগুলো একটু জল দিই, তারপরে বিছানাটা ভালো করে পরিষ্কার করি, পুজো দেব, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে একটু পুজো দিতে হবে। মানে একদম বেকার হয়ে গেছি আমি, পুরো বেকার।
সিরিয়াস, মানে হাতের কত কাজ আছে সেগুলো করতে পারি, সেটা না করে আমি বেকার শুয়ে 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 দিন কাটাচ্ছি। আর সত্যি মানে এই কথাটা একদম সত্যি, যে শুয়ে থাকে না তার ভাগ্যও শুয়ে থাকে, সেটাই আমার হচ্ছে কয়েকদিন ধরে, বেশ কয়েকদিন ধরে হচ্ছে, মানে প্রায় 1 সপ্তাহ ধরে এটা হচ্ছে। মানে আমি খুব প্রচণ্ড পরিমাণে ফাঁকিবাজি মারছি, খুব শুয়ে আছি, বসে আছি, এটা করাটা একদম উচিত না। তো যাই হোক, আর শুয়ে বসে থাকবো না, সিরিয়াস এবার উঠে আমাকে কাজকর্ম করতে হবে, ভিডিও বানাতে হবে, না হলে তো আমার ভবিষ্যৎ পুরো কানা। মানে ভিডিও না বানালে ভবিষ্যৎ কানা সেটা তো আলাদা কথা, কিন্তু আমার কাজ না করলে আমার কাজ না করলে আমার পুরো ভবিষ্যৎ কানা। এইভাবে বসে 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 আর কতক্ষণ থাকবো? মানে আমার কি বলতো হচ্ছে, শুয়ে আছি তো ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখেই যাচ্ছি, টাইম কিন্তু কেটে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একইভাবে মোবাইল দেখে যাচ্ছি। এটা একটা সত্যিই খুব বাজে লক্ষণ, সত্যিই খুব বাজে লক্ষণ। তো চলো উঠে কাজগুলো করে ফেলি। এখন ভালো করে ঘর দোরগুলো পরিষ্কার করে নিই। কাজবাজগুলো কয়েকদিন ধরে স্টপই রেখেছি, আসলে স্পন্ডির এতটাই ব্যথা যে কোনো কাজই করতে আমার ইচ্ছা করে না। আর ল্যাথার্জি তো আছেই একটা, তারপরে তো শীতকাল, বুঝতেই পারছো ব্যাপার স্যাপার। তো এই কাজগুলো সেরে নিয়ে আমার আরও অনেক কাজ বাকি আছে। বিছানাটার একটা গতি করলাম আর কি, পুরো জামা কাপড়ে ভর্তি ছিল, এলোমেলো ছিল। আর চাদর তো আমি মানে এখানে ইউজ হয় না বিছানাটা খুব একটা, তাই জন্য চাদরটা আমি অনেকদিন পর পরই পাল্টাই, যখন খুব নোংরা হয়ে যায় তখন পাল্টে দিই। তো দেখো বিছানা পুরো পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে, ভালোও লাগে দেখতে, তাই না? কিন্তু এবার আমার কি কাজ বলো তো, এবার হচ্ছে এই যে এই সব ঘরটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে মুছবো। তো চলো তাড়াতাড়ি করে ফেলি কাজগুলো, সন্ধে প্রায় হতে যায়, ঠান্ডা ঠান্ডা পড়লে না তখন আর জলে হাত দিতে একদম ইচ্ছা করে না। চলো কাজগুলো করে ফেলি। ঘরটা এবার ঝাড় দিয়ে দিতে হবে, সন্ধ্যের প্রায় কাছাকাছি, সন্ধেবাতি তো দিতে হবে, ঠাকুরকে দিতে হবে। তো তার জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পর একটু মুছেও নেব। প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া হয়, কিন্তু তারপরেও এত কী করে ময়লা আসে আমি জানি না। সবসময় কিন্তু দরজা জানলা প্রায় সময়ই বন্ধ থাকে, তারপরেও ধুলো ঢোকে, জানি না, বুঝি না কোথা থেকে এত ধুলো আসে। এরপরে দেখো ভালো করে আমি ঘরটা মুছে নিচ্ছি। এই লাঠিটা দিয়েই মুছছি আমি, কিন্তু তাও ঝুঁকে ঝুঁকে মুছতে হয়, না হলে কিন্তু ঘর পরিষ্কার হয় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে লাঠি দিয়ে মুছলে কিন্তু একদমই ঘর পরিষ্কার হবে না। তবে কি বলো তো, কাজের লোককে দিয়ে এরকম পরিষ্কার তোমরা করতে পারবে না। নিজেরা যতটা মন দিয়ে নিজের ঘর পরিষ্কার করা যায়, সেটা কিন্তু কাজের লোক কিন্তু করবে না। তো যাই হোক, কয়েকটা বাসনপত্রও ছিল, সেগুলো একটু মেজে নিলাম। কৌটোগুলো বাবা দিয়েছে, এইখানটায় কিছু মুড়ি বা চাল ডাল রাখবো বলে এই কৌটোগুলো মেজে রেখেছি। আগের দিন 2টো কৌটো দিয়েছিল, আজকে আবার 2টো কৌটো দিয়েছে। তো ভালো করে মেজে ঘষে ঠিক করে রাখি। আমরা হচ্ছে মধ্যবিত্ত বস, বিস্কুটের কৌটো পেলেই আমরা খুব খুশি হই ফ্রিতে। আর দোকান থেকে যেই 10-20 টাকার গুলো কিনতে হয় সেগুলো খুব গায়ে লাগে। এরপরে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। রান্নাঘরে লক্ষ্মী থাকে, এটা মা ঠাকুমারা বলতেন, ঠিক আছে? তাই জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা করণীয়। আমি পরিষ্কার পরিচ্ছন্নটা খুবই ভালোবাসি, আমি কেন, সবাই নিশ্চয়ই ভালোবাসে। তাই জন্য আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, কেন কি এরপরে তো সন্ধ্যাবাতি দিতে হবে। এই দেখো পুরো রান্নাঘর ঝকঝক তকতক করছে, দেখেছো? আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছু, তাহলে কিন্তু মনও ভালো থাকে। সব গোছানো কমপ্লিট। চলো এবার পুজোটাও দিয়ে দিয়েছি, তো এবার আমি বেরোবো। দেখো রেডি হয়ে গেছি, এখন বাজে প্রায় 7:30টার মতন। তো চলো এখন যাব হচ্ছে কসবার বাড়িতে। তার আগে আমি কিছু বাজার করতে যাব। আজকে ভাবছি রাত্রিবেলা চিকেন স্যুপ বানাবো। চিকেন স্যুপ খেতে এই শীত টাইমে বেশ ভালোই লাগে। তোমাদের ভালো লাগে? আচ্ছা, তোমাদের কিন্তু আমি চিকেন স্যুপের রেসিপিটা বলে দেব। আর দাম কমে গেল। এই দেখো অনেক কিছু বাজার করে ফিরছি। ওরে বাবা, অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এক হাতে কতগুলো বাজার, আমি আর পাচ্ছি না, বিশাল হাঁপিয়ে গেছি।
চিকেন স্যুপের জন্য সব কিছু রেডি করেছি। জয়দীপ আসলেই এবার স্যুপটা বানাতে আরম্ভ করব। আচ্ছা, তোমাদের তো আগের দিনও বলেছি, রোজই বলি, তারপরেও আরেকবার মনে করিয়ে দিই, রিয়াস রিয়েল লাইফ এই ফেসবুক পেজে প্লিজ ফলো করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো, চিকেন স্যুপটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার বাটিতে ঢালবার পালা আর খাওয়ার পালা। এত যুদ্ধের মাঝেও চিকেন স্যুপ রেডি হলো। জয়দীপও অনেক হেল্প করেছে, আমি একা করিনি। আর ধাক্কা খেলাম আবার পিঠের মধ্যেও। যাই হোক, তো এবার আমরা খাবো। চলো খেয়ে নিই, খিদে পেয়েছে। আহা, কি সুন্দর দৃশ্য, তাই না? খেতে ইচ্ছা করছে তোমাদের? এই রেসিপিটা তোমাদের পরে বলে দেব। বলো কেমন হয়েছে, ফু দিয়ে নাও কিন্তু। দারুণ। 10-এ কত? 10। সত্যি? তাহলে বাড়ির চিকেন স্যুপ ভালো নাকি দোকানের? বাড়ির। হেলদিও হবে, টেস্টিও হবে, আর ভালো হবে, তাই তো? চিকেন স্যুপটা মারাত্মক হয়েছে, হেভি সুন্দর হয়েছে। কেমন হয়েছে জয়দীপ? দারুণ হয়েছে। রুটি দিয়ে খেয়ে দেখো। রুটি আজকে বেশি খেতে হবে না, একটা খেলেই যথেষ্ট, অনেকটাই কোয়ান্টিটি আছে চিকেন স্যুপের।